বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আল কায়দার ভিডিওতে এবার সরাসরি নিশানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 200 মে ভারতীয় উপমহাদেশে আল কায়দার পাবলিসিটি ইয়ং আস সাহাব একটি ভিডিও প্রকাশ করে। আল কায়দার ভিডিওতে এবার সরাসরি নিশানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 মে ভারতীয় উপমহাদেশে আল কায়দার পাবলিসিটি উইং আস সাওয়াফ একটি ভিডিও প্রকাশ করে। ফ্রম ফ্রান্স টু বাংলাদেশ নামের ওই ভিডিওতে আল কায়দা প্রধান মৌলানা আসিম উমার বলেছেন, এই বিষয়টি কোনোদিনও ধামাচাপা পড়বে না। তার মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচরণের প্রকাশ তিনি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। ভারতীয় বংশোদ্ভূত উমার জানিয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফ পলিসি ড্রোন হানা শার্লি এবদোর লেখা রাষ্ট্রসংঘের আচরণ নৈতিকতার নামে মুফতিদের বক্তব্য এবং নরেন্দ্র মোদীর আচরণের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ নামানো হচ্ছে। এই ভিডিওতে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ব্লগার অভিজিৎ রায়কে খুনের দায় স্বীকার করেছেন আল কায়দা। ভারতীয় উপমহাদেশে গত বছর নিজেদের একটি শাখা সংগঠন কোয়েদাত আল জিহাদের প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন আল কায়দা চিফ আমান আল জায়াহিরি। ভারতীয় উপমহাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করাই এই সংগঠনের মূল কাজ বলে জানিয়েছিলেন তিনি। जिन्होंने कराची की रिसाले के साथ इजहार एकजहती के लिए पेरिस में लॉन्ग मार्च किया ताकि दिलों के नादीना इस जंग की हकीकत को समझ जाएं कि जंग वजीरिस्तान का चार्ली एब्दो एक ही जंग है, ख्वाह ड्रोन से लड़ी जाए या चार्ली एब्दो के कलम से, IMF और आलमी बैंक की पॉलिसियों के जरिए लड़ी जाए या अक़वाम मुत्तहदा के कुफरिया चार्टर को मुस्लिम ममालिक पर मुसल्लत करके कैरी लॉगर बिल के जरिए लड़ी जाए या सरकारी मुफ्तियों के सियाही उगलते कलम से नरेंद्र मोदी की खून टपकाती जबान से लड़ी जाए या मुसलमानों को जिंदा जला दिए जाने के जरिए से, ये एक ही जंग है जिसकी डोरें पर्दे के पीछे बैठे आलमी जादूगर, आलमी साहूकार, आलमी बैंकर यहूदी हिला रहे हैं। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। নাগাল্যান্ডে জঙ্গি হানায় প্রাণ হারালেন আসাম রাইফেলের 7 জন জওয়ান। আহত হয়েছে 6 জন। খোঁজ মিলছে না 4 জন জওয়ানের। নাগাল্যান্ডে জঙ্গি হানায় প্রাণ হারালেন অসম রাইফেলের 7 জওয়ান। প্রাণ হারিয়েছেন টেরিটোরিয়াল আর্মির 1 জন। আহত হয়েছে 6। খোঁজ মিলছে না 4 জওয়ানের। রবিবার নাগাল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে মায়ানমার সীমান্তে প্যারামিলিটারি ফোর্সের একটি কনভয়ের উপর হামলা করে জঙ্গিরা। মন জেলার চাংলাং সু অঞ্চলে রবিবার বেলা 2:30 নাগাদ ওই কনভয়ের উপর প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তারপরেই আড়াল থেকে চলে গুলি বৃষ্টি। সেনা পাল্টা জবাব দেওয়া শুরু করে। সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অসম রাইফেলের এক আধিকারিক জানিয়েছেন, ওই কনভয়টি জল আনতে বেরিয়েছিল। অসম রাইফেলের যে কনভয়টির উপর জঙ্গি হানা হয়েছে তাতে অন্তত 20 জন জওয়ান ছিলেন। আহত জওয়ানদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। অসম রাইফেলের সন্দেহ এই হামলার পেছনে রয়েছে ন্যাশনাল सोशलिस्ट काउंसिल ऑफ नागालैंड खापलोंग। सुरक्षाकर्मियों का जो हत्या हुआ है 8 लोगों का, ये बहुत दुखद घटना है और NSCN के लोगों से हमने अपील भी किया। NSCN IM से बातचीत भी चल रहा है और दूसरे जो NSCN के लोग सीज फायर को एब्रोगेशन करके जो इस तरह का हमला जो किया है वो अच्छा नहीं हुआ। हम लोग तो चाहते हैं कि वहां पे शांति का जो प्रक्रिया है, बातचीत जो चल रहा है, सब मिला करके अच्छा नतीजा निकले और शांति कायम हो। लेकिन इस तरह का जो घटना हुआ है इसको तो सुरक्षा की दृष्टि से हम लोग गंभीरता लेते हैं और उसका जिस तरह से प्रतिक्रिया होगा वो तो सिक्योरिटी फोर्सेस अपने हिसाब से करेंगे। लेकिन मैं इसका खंडन करता हूं और इस तरह का घटना से जो शांति प्रक्रिया जो हम लोग चाहते हैं उसमें उल्लेख्य गत मासेও नागालैंड और अरुणाचल प्रदेशे सेनाबाहिनीर উপর হামলা চালিয়েছিল এই জঙ্গি গোষ্ঠী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল। বিজেপি রাজ্য সভাপতি পদ থেকে সরানো হচ্ছে রাহুল সিনহাকে। দলে আসছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল। বিজেপি রাজ্য সভাপতি পদ থেকে সরানো হচ্ছে রাহুল সিনহাকে। সরছেন পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিং এবং শীর্ষ পদে আসতে চলেছেন চন্দন মিত্র। তবে এর চেয়েও বড় খবর হলো বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। সারদা কেলেঙ্কারিতে সম্ভবত ক্লিন চিট পেয়ে যাচ্ছেন মুকুল রায়। এমন অবস্থায় পশ্চিমবঙ্গে বিজেপি দলের একাংশ না চাইলেও মুকুলকে দলে নিচ্ছেন অমিত শাহ। কারণ একটাই, দলের দুর্বল সংগঠনকে মজবুত করা। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই রদবদল হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে পুরোভোটে বিজেপি দলের ভরাডুবির পেছনে শুধু শাসক দল তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস নয়, পশ্চিমবঙ্গে বিজেপি শীর্ষ নেতৃত্বের ব্যর্থতাও রয়েছে বলে দলের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে।
সংগঠনকে চাঙ্গা করতে মুকুল রায়ের মতো একজন অভিজ্ঞ ও সফল লোককে দরকার বলে অমিত শাহ মনে করেন। রাজ্যে দলের একটা বড় অংশ না চাইলেও মুকুলকে দলে নেওয়ার পেছনে বড় অঙ্ক কাজ করছে বলে বিশেষজ্ঞ মহলের মত। সাম্প্রতিক পশ্চিমবঙ্গে পুরভোটে বিজেপির ফলাফল দেখে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে রাহুল সিনহাকে সরানো ছাড়া কোনো উপায় নেই। তাছাড়াও 2016 বিধানসভায় ছাপ ফেলার মতো ফল করতে হলে মুকুল রায়কে দলে নেওয়া ছাড়াও কোনো উপায় নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাখে হরি মারেকে, তারই এক দৃষ্টান্ত পাওয়া গেল নেপালের ভূমিকম্পে। এক সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হলো 101 বছর বয়সী এক বৃদ্ধকে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। জীবিত উদ্ধার করা হয়েছে আরো বেশ কয়েকজনকেও। প্রকৃতি যদি মনে করে মারবে তবে কারো সাধ্য নেই বাঁচানোর, এই কথা এতদিনে টের পেয়েছে নেপাল। এবার উল্টো সত্যিটাও বুঝে গেল ভূমিকম্প বিধ্বস্ত ছোট্ট দেশটি। প্রকৃতি যদি ঠিক করে বাঁচাবেই তবে কার সাধ্য আছে মারার। আর তাই ভূমিকম্পে 7 দিন পরে ধ্বংসস্তূপের মধ্যে থেকে জীবিত উদ্ধার হলেন 101 বছর বয়সী ফেঞ্চু তামাং। শনিবার ফেঞ্চুকে জীবিত উদ্ধার করার পর হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে পাহাড়ের কোলে এক মনেস্ট্রি থেকে জীবিত উদ্ধার করা হয় 8 জন ব্রিটিশকে। এছাড়াও রবিবার সিন্ধু পালচকে ধ্বংসস্তূপ থেকে 3 জন মহিলাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এমার্জেন্সি অপারেশন সেন্টারে রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা ছাড়িয়েছে 7,250, জখম হয়েছেন 14,000। নেপাল ছাড়াও ভারত ও চীনে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এই ভূমিকম্প গত 80 বছরের সবথেকে বড় প্রাকৃতিক বিপর্যয় বলে জানিয়েছেন নেপালের অর্থমন্ত্রী রাম শরণ মাহাতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 4 মে সোমবার বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের 2559তম আবির্ভাব বৌদ্ধত্ব লাভ নির্বাণ দিবস। সারা বিশ্বের সঙ্গে রাজধানী কুঞ্জবন এলাকার বেনুবন বিহার বৌদ্ধ মন্দিরেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সোমবার বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের 2559তম আবির্ভাব বৌদ্ধত্ব লাভ ও নির্বাণ দিবস। এই দিনই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বৌদ্ধত্ব লাভ করেছিলেন ও নির্বাণ লাভ করেছিলেন। এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা বলেও পালন করা হয়। সারা বিশ্বের সঙ্গে সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার বেনুবন বিহার বৌদ্ধ মন্দিরেও দিনটি পালিত হয়। এদিন সকাল থেকেই মন্দিরে বৌদ্ধ ধর্মের লোকেরা ভিড় জমান। অনুষ্ঠিত হয় প্রার্থনা সভাও। বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দু সহ অন্যান্য ধর্মের মানুষও এ উপলক্ষে মন্দিরে ভিড় জমান। এ উপলক্ষে প্রতি বছর বেনুবন বিহার প্রাঙ্গণে মেলা বসে। এবছরও মেলা বসেছে। ভগবান বুদ্ধের উদ্দেশ্যে তার উদ্দেশ্যে বন্দনা করি, পূজা করি। কেন পূজা করি? উনি যে আমাদের অশেষ উপকার করে গেছেন, যে রাস্তা দেখিয়ে গেছেন, শুধু আর্য সত্য সম্বন্ধে, প্রকৃত সমুৎপাদের সম্বন্ধে এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে জ্ঞান করে সমস্ত দুঃখ নিবারণ করা যায়। তাহলে দেখা যাচ্ছে আজকে ভগবান বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং এই মহাপরিনির্বাণের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সীমান্তে বসবাসকারী ভারতীয়দের সাথে সুসম্পর্ক রাখলেই চলবে না, প্রতিবেশীদের সঙ্গেও ভালো সম্পর্ক রাখা চাই। রাজ্য কর্তব্যরত বিএসএফ সম্পর্কে আবারও এই বার্তা দিলেন বিদায়ী ডিআইজি বিএস তলিয়া। সোমবার বিলুনিয়া জনগ্রন্থাগারে বিদায় সংবর্ধনা দেয়া হয় ডিআইজি বিএস তলিয়াকে। দিশারি সামাজিক সংস্থার তরফে এই বিদায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ছিলেন বিধায়ক বাসুদেব মজুমদার, চেয়ারম্যান দীপঙ্কর সেন সহ বিএসএফ এর অন্যান্য আধিকারিকরা। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিএসএফ এর বিদায়ী ডিআইজি বিএস তলিয়া বলেন, सबसे ज्यादा कॉपरेशन और सबसे ज्यादा क्राइम और सबसे ज्यादा जो सेंसिटिव एरिया है ये 3 जिले हैं पूरे 8 जिले में से। बाकी नॉर्थ में ज्यादा प्रॉब्लम नहीं है, जो 3 जिले हैं और पूरा त्रिपुरा का तकरीबन 65% जो पॉपुलेशन है इन 3 जिलों में रहते हैं। जहाँ बॉर्डर के नजदीक लोग कम होते हैं तो बीएसएफ में ज्यादा प्रॉब्लम नहीं आती। जहाँ लोग ज्यादा होते हैं बॉर्डर के नजदीक आईडी के पास, वहाँ बीएसएफ को बहुत प्रॉब्लम आती है, क्योंकि जो नहीं बता है डिस्ट्रिक्ट बता है। अभी बता और नया मैदान है जिनके कमांडर वाले ब्रिजेश मोहन साहब है, और जो अभी जिनका एरिया जो किलोमीटर वाला एरिया 160 पटान के एरिया बनाया गया। गर्जनिया से लेके आपका
অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক বাসুদেব মজুমদার বলেন, দেশের সীমান্তকে যারা প্রাণ দিয়ে রক্ষা করে তাদের কাছে মানুষের পাওনা অনেক, সেই প্রত্যাশা যেন অক্ষুণ্ণ থাকে। They are discharging their duties properly, both for security measures and social affairs also. I hope they will be able, wherever they go, they will discharge their duties for the sake of our country, as well as for the sake of our society also. অনুষ্ঠানে ডিআইজি বিএস তলিয়ার পাশাপাশি বিদায়ী সংবর্ধনা জানানো হয় বিলুনিয়া শ্রীনগর সীমান্তের দায়িত্বে থাকা 89 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সঞ্জয় সিংহকে। একই সঙ্গে নতুন দায়িত্বে আসা 169 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বৈজয়ন্ত কুমারকেও স্মারক উপহার তুলে দেন অতিথিরা। ছোট্ট পরিসরে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সঙ্গীত যোগাসন প্রদর্শিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঝড় তুফানের 11 দিন পর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলো কমলপুরে, দাবি নিগমের সিনিয়র ম্যানেজার স্বপনশীল শর্মার। গত 21শে এপ্রিলের প্রচণ্ড ঝড় তুফানে বিপর্যস্ত হয়েছিল কমলপুরের বিদ্যুৎ পরিষেবা। ভেঙে গিয়েছিল 73টি বিদ্যুতের খুঁটি, 21টি গাঁওসভায় তছনছ হয়ে গিয়েছিল বিদ্যুৎ তারসহ আনুষঙ্গিক সরঞ্জাম। টানা 11 দিনের চেষ্টায় কমলপুর মহকুমা স্বাভাবিক হয় বিদ্যুৎ পরিষেবা, দাবি নিগমের এক সিনিয়র কর্তার। শনিবার মহকুমা বিদ্যুৎ নিগমের দপ্তরে সিনিয়র ম্যানেজার প্রতিবেদককে জানান 73টি ভাঙা খুঁটি নতুনভাবে পোতানো হয়েছে। তারপর প্রায় 18টি গ্রামের বিদ্যুৎ পরিবাহী তার গাছ পড়ে ছিঁড়ে গেছে। তা সত্ত্বেও নিগমের কর্মীরা দিনরাত খেটে পরিষেবা 11 দিন পর সম্পন্ন করতে সক্ষম হয়। নিগমের সিনিয়র ম্যানেজার স্বপনশীল শর্মা আরও জানান, মানুষের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। না, আমাদের কমলপুর বিদ্যুৎ বিভাগে যে গত 21 তারিখ রাত্রে যে ঝড় এসছে, এই ঝড়ে আমাদের ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এত প্রায় আমরা যে খুঁটি সারাই করেছি প্রায় 73টা পোল ভেঙে গেছে বিভিন্ন জায়গায়। এর মধ্যে সবগুলি পুরোই সারাই হয়ে গেছে। কালকে আমরা এগুলি গতকাল অবধি কাজ করে অক্লান্ত অফিস আমাদের যারা লাইন স্টাফ আছে বা ইঞ্জিনিয়ার আছে বা ঠিকাকর্মী যারা আছে সবাইকে নিয়ে সেরে আমাদের কাজটা প্রায় শেষ হয়ে গেছে। মোটামুটি এখন সব জায়গায় আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। এর জন্য এখানকার বিভিন্ন মানুষ, অন্যান্য যারা ঠিকাকর্মী বা আমাদের স্টাফ ছাড়া যারা সাধারণ লোক আছে তারাও কয়েকদিন ধৈর্য ধরে অপেক্ষা করে আমাদেরকে সাহায্য করেছে। তবে আমার একটা বিশেষ বক্তব্য, এরকম ধরনের গেল আমার চাকরি জীবনে আমি কোনোদিন কোনোদিন দেখিনি। এত পরিমাণে ভেঙেছে খুঁটি, যেদিকে আমরা গেছি এদিকে তার ছিঁড়ে গেছে, খুঁটি ভেঙে গেছে বা বিভিন্ন গাছপালা পড়ে রয়েছে। এত গাছপালা রয়েছে, আমাদের ওগুলি সারাই করতে অনেকদিন সময় লেগেছে। মানুষের সহযোগিতা করেছে, যার জন্য সবাই মিলেমিশে কাজটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। উল্লেখ্য, গত 21শে এপ্রিলে ভয়ানক তুফানে কমলপুর মহকুমা 73টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। তাছাড়া অসংখ্য খুঁটি স্থানচ্যুতি হয়, ছিঁড়ে পড়ে অসংখ্য গ্রামের তার। টানা 11 দিন পর কমলপুরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ায় খুশি কমলপুরের জনগণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 84 বছরের বৃদ্ধা আমেনার বিগত 20 বছর আগে স্বামী মারা গেলেও এখনো পর্যন্ত পাচ্ছেন না কোনো ভাতা। বিশালগড় পুর পরিষদে বারংবার যাওয়া সত্ত্বেও সাহায্যের আশ্বাস মেলেনি বৃদ্ধা আমেনার। তার দাবি একটু সরকারি সহযোগিতার। বৃদ্ধা আমেনার স্বামী মারা গেছেন বিগত 20 বছর আগে। সংসারে এখন একমাত্র ছেলে টেইলারিং এর কাজ করে। দেখভালের জন্য আর কেউ নেই বললেই চলে। বাড়িতে 84 বছরের আমেনা বেগম একাই থাকেন। বাড়ির একমাত্র বসতঘরটি টিনের ছাউনি হলেও সূর্যদেব সরাসরি ওনার ঘরে প্রবেশ করেন। তিনি সবচেয়ে বেশি দুর্দশার শিকার হন বর্ষাকালে, কারণ আকাশের জল টিনের ফুটো দিয়ে সোজাসুজি ওনার উনুনে পড়ে।
খুঁজে মাগে আনা চাল নুন কোনোভাবেই রান্না করার উপায় থাকে না। আকাশে মেঘ দেখলেই সন্ধ্যারাতেই অন্যের বাড়িতে চলে যায় রাত্রি যাপনের জন্য। এ যেন তার প্রতিদিনের নামতা। স্বামী আব্দুল জলিল বিগত 20 বছর আগে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে অন্তত 6 মাস শয্যাশায়ী হয়ে পরলোক গমন করেন। এরপর থেকে মহিলার অভাব অনটনের দুর্দশার আর অন্ত নেই। শুধু একটু আর্থিক সাহায্য বা একটা বৃদ্ধা বা বিধবা ভাতার আশায় বিশালগড় পুর পরিষদে এলাকাবাসী সহ তিনি নিজেও বারংবার গিয়েছেন। টনক নড়েনি পুর কর্তৃপক্ষের। বিশালগড় পুর পরিষদের অন্তর্গত 10 নং ওয়ার্ড তথা করইমোড়ার মুন্সিবাড়ি এলাকায় তার বাস। ওয়ার্ডের কাউন্সিলর সেলিনা বেগমও এই ব্যাপারে কোনো সাহায্যের আশ্বাস দেননি। আপনার স্বামী আছেনি? না, স্বামী মারা গেছে 20 বছর হয়েছে। আপনি কেমনে চলেন? চলি কষ্ট করে ফলাটা আনে দুলা খাইয়ে কি চলি। তো আপনার ঘরের চাল দিয়ে এদিক দিয়ে ফুটো এদিক দিয়ে ফুটো, বৃষ্টি হলে কি করেন? দিনকার বৃষ্টি আইব বা রাত্রে বৃষ্টি এলে আপনি কি করেন? আপনি কোনো পঞ্চায়েত থেকে কোনো ভাতা পাচ্ছেননি? ভাতা অফিসে গেছিলেন? তো আপনি বিপিএল কার্ডও নাই? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও পাহাড়ি অঞ্চলে দেখা গেল ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের বিলাইহাম পাড়ার ম্যালেরিয়া থাবা বসালো এক শিশু কন্যার উপর। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। একদিকে ক্রমাগত বৃষ্টি, অন্যদিকে প্রখর রোদ। সেই গড়িয়ার উৎসবের সময়কাল থেকেই পাহাড়ি জনপদগুলিতে ম্যালেরিয়ার উপদ্রব বেড়েই চলছে। মহকুমা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়ে থাকলেও স্বাস্থ্যকর্মীদের এখনো ঘুম ভাঙেনি। গত 2 মে মহকুমা প্রশাসনের উদ্যোগে 4টি শিশুকে জ্বরাক্রান্ত অবস্থায় বিলাইহাম থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এরপর ওইসব অঞ্চলে বেড়েই চলছে ম্যালেরিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার দুপুর 3টা নাগাদ উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের বিলাইহাম পাড়ায় 2 বছরের শিশুকন্যা আমলতি রিয়াংকে সংকটজনক অবস্থায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে জীবিতে স্থানান্তরিত করে। তার রক্তে পাওয়া যায় ম্যালেরিয়া পিএফ জীবাণু। প্রাথমিক অবস্থায় আগরতলা যেতে রাজি হননি শিশুটির দাদু দিদা, কারণ শিশুটির বাবা তাদের ছেড়ে চলে যান। টাকা পয়সার অভাব, তাই আমরা আগরতলা যাব না, জানালেন আমলতির দাদু। আমল তিরিয়াম। কত বয়স? 2 বছর। পুরানে বাড়ি? বিলাইহাম পাড়া। কি হয়েছে? জ্বর হয়েছিল। কতদিন ধরে জ্বর? ওই তো কালকা থেকে জ্বর হয়েছিল। আজকে সকালে কিছু সুস্থ আসলাম, 12টার সময় এলো একদম ফিট হয়ে গেল। কয়বার ফিট হয়েছিল? ওই তো 2বার ফিট হয়েছিল। এখন তেলেঙ্গানা হাসপাতালের আয়া পড়ছিল। আপনারাই নিয়ে আইছেন? হ্যাঁ, নিয়ে আসছিল। তো ওইখানে আশাকর্মী বা তারা কেউ গেছেনি? আশাকর্মীরও গেছে না, এখন পর্যন্ত তো গেছে না। বা এখানে স্বাস্থ্য দপ্তরে কেউ গেছেনি এখানে দেখাশোনা করার লেগে? এখন পর্যন্ত তো গেলে না। আগের তো গেলাম, আগের তো দেখলাম, ওষুধপত্রও দেওয়া হয়, যারা ডাক্তারও দেখানো হয়েছে, তবে আজ পর্যন্ত তো গেছে না। কি নাম আপনার? আমি ধনিরাম মিয়াম। এখন কি হ্যাঁ জীবিতে রেফার করছে? ওই তো ম্যাডাম তো জীবিতে পাঠা তো গেলাম। আসলে আমি খরচপত্র কম, খরচপত্র নাই, গরিবের লাগে কীভাবে যাইবে। এখানে তো গেলেও খাওয়া দাওয়া তো জন্য লাগবো, ইত্যাদি খাওয়া দাওয়া লাগে, খরচপত্রও লাগবো, ইত্যাদির লাগে আমি কিছু ব্যস্ত হইল যাইতে ইত্যাদি। এখন যাইবেন তো? ওই তো চিকিৎসা তো ফ্রি চিকিৎসা যদি করা যায় তারপর হইলেও যাইব। পরবর্তী সময় মহকুমা শাসকের উদ্যোগে শিশুটিকে জীবিতে পাঠানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 51 বছর পর মাতৃঋণ পরিশোধ করে কমলপুরের কলাছড়ি গ্রামে নজির তৈরি করল বিএসএফ এর এক প্রাক্তন কর্মী। আজ থেকে 51 বছর আগে 1964 সালে রাজ্য জুড়ে শুখা মরশুমে পানীয় জলের তীব্র সংকট ছিল। ধনী গরিব নির্দ্বিধায় ছড়ার জল, নদীর জল এবং কাঁচা কুয়োর জল ব্যবহার করে জীবনযাপন করত। তখন পাহাড়ি গ্রামাঞ্চলের মানুষ বহুদূর থেকে নদী কিংবা ছড়ার জল সংগ্রহ করত। কমলপুর মহকুমা কলাছড়ি গ্রাম তখনও ব্যতিক্রম ছিল না। সেই সময় গ্রামের দেবরায় পরিবারের গৃহবধূ সর্বমঙ্গলা দেবরায় বড় ছেলে হরিপদ দেবরায়ের কাছে একটাই দাবি করেছিল, তুই লেখাপড়া শিখে রোজগারি হলে গ্রামের জলের ব্যবস্থা করে দেবে, এটা আমার একটা দাবি।
মায়ের অনুরোধ শুনে পুত্র হরিপদ কথা দিয়েছিল, কিন্তু মা থাকতে আর্থিক প্রতিকূলতার জন্য মায়ের অনুরোধ রাখতে পারেনি। পরবর্তী সময়ে হরিপদ বাবু বিএসএফের চাকুরি পান। কর্মসূত্রে কলকাতার দুর্গাপুরের স্থায়ী বাসিন্দা হয়ে যান। সেখানে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন। বর্তমানে স্ত্রী ডলি দেবনাথ সহ তাদের কন্যা সন্তান রয়েছে। 51 বছর পর মাতৃঋণ পরিশোধ করতে তিনি স্ত্রী কন্যা সন্তানের সহযোগিতায় দুর্গাপুর থেকে কলাছড়ি গ্রামে আসেন এবং মাতৃঋণ শোধ করতে উদ্যোগী হন। কলাছড়ি গ্রামের পঞ্চায়েত সহ স্থানীয় এলাকাবাসীর সাহায্যে তিনি 1.5 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করে দেন জলের ট্যাঙ্ক। সোমবার বিএসএফের ডিআইজিপি বলরাম শীলের হাত ধরে মায়ের ঋণ শোধ করেন হরিপদ দেব। এই জলের ট্যাঙ্ক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ আগরতলা গ্রুপ সেন্টারের ডিআইজিপি বলরাম শীল, সালেমা পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান অঞ্জন দাস, দুর্গাচমনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মানবেন্দ্র দেব, সমাজসেবী উষারানী দাস, অধীর চক্রবর্তী সহ কলাছড়ি গ্রামের মানুষ। নারকেল ভেঙে ফিতা কেটে জলের ট্যাঙ্কের উদ্বোধন করেন ডিআইজিপি বলরাম শীল, অঞ্জন দাস প্রমুখ। মাত্র 1.5 লক্ষ টাকার জলের ট্যাঙ্ক নির্মাণ করা বড় প্রশ্ন নয়। এলাকার মানুষের প্রশ্ন, হরিপদ বাবু 51 বছর পর কিভাবে মাতৃঋণ পরিশোধ করলেন। ডিআইজিপি বলরাম শীল হরিপদ বাবুর মাতৃভক্তি শ্রদ্ধা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, হরিপদ বাবু দৃষ্টান্ত তৈরি করেছেন এলাকায়। এতে সন্তানের প্রতি মাতৃস্নেহ লক্ষ্য করার পাশাপাশি সন্তান ও মায়ের প্রতি কতটুকু কর্তব্যপরায়ণ তা লক্ষ্য করা গেছে। বাবু সুন্দর একটা দৃষ্টান্ত রেখেছেন। ওনার মায়ের স্মৃতি রক্ষার্থে এই পানীয় জলের কুটির তৈরি করেছেন। এতে এই এলাকাবাসী, কলাছড়ি, কমলপুরের সমস্ত পথিকরা যারা তৃষ্ণা কাতর হয়ে যাবে, তারা এখানে এসে জল খাবে, তৃষ্ণা নিবারণ করবে এবং ওরা অনেক ভালো অনুভব করবেন। সেটা একটা খুবই কর্তব্য পালন করেছে। এতে আমাদের একটা শিক্ষার বিষয় থাকবে যে আমরা যাতে এরকম সমাজ সেবার কাজ করতে পারি, আমরা নিজেও যাতে আরো এরকম কাজ করতে পারি, যারা অন্যের লাভ হবে, অন্যের উপকৃত হবে। আমার মার পুণ্য আত্মাটা কিছু শান্তি হবে। আমি আজকে এইখানে এই যে কাজটা করেছি, এই কাজটার জন্য আমার সব ভাইরা এবং আমাদের পরিবার এবং আমাদের দেবরায় গোষ্ঠীর সবাই সহযোগিতায় আমি কাজটা করতে পেরেছি এবং আমাদের গ্রামবাসীরও আমাকে অনেক জায়গায় আমাকে সাহায্য করেছে। এখন আমি সভ্যতার অগ্রগতির যুগে আধুনিকতার ছোঁয়ায় মানুষ যখন বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় কিংবা ঘরের জীর্ণকোটায় রেখে দুবেলা দুমুঠো ভাত কাপড় দিতে অনীহায় ভোগে কিংবা বৃদ্ধ মা বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে, সেক্ষেত্রে হরিপদ বাবুর মতো মাতৃভক্তি মানুষ মায়ের মৃত্যুর পরেও মায়ের আদেশ পালন করে প্রমাণ করল যে সে মায়ের আদর্শ সন্তান, যা গোটা এলাকায় দৃষ্টান্ত হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।